সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো, ঘরে আছো। আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের ষষ্ঠ অধ্যায়ের জাবেদা চ্যাপ্টারের সৃজনশীল 2 এর সমাধান করে দিব। আশা করি তোমরা এতে উপকৃত হবে। এর আগে আমার পরিচয়টা আমি দিয়ে নিচ্ছি। মোহাম্মদ মহসিন মোল্লা, সহকারী শিক্ষক, মিরপুর সিদ্ধান্ত হাই স্কুল, ঢাকা। তাহলে চলো শুরু করা যাক। হিসাব বিজ্ঞান বিষয়ের নবম দশম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের সৃজনশীল 2। আমি প্রশ্নটি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি, তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে আশা করি। বাহাউদ্দিন অ্যান্ড সন্সের 2017 সালের মে মাসের লেনদেনসমূহ নিম্নরূপ। মে 2, ব্যবসায়ের জন্য ব্যাংক হতে উত্তোলন 15,000 টাকা। মে 3, রমিজ ব্রাদার্সের নিকট 5% বাট্টায় 10,000 টাকার পণ্য বিক্রয়, চালান নং 173, চালানে পরিবহন খরচ ধরা হয়েছে 1,000 টাকা। মে 5, ভাড়া অগ্রিম পরিশোধ 3,000 টাকা। মে 8, পণ্য ক্রয় বাবদ চেক প্রদান 7,000 টাকা। মে 10, 5% বাট্টায় শাহাদাত অ্যান্ড কোং এর নিকট 9,000 টাকার পণ্য বিক্রয়, চালান নং 174, প্যাকিং চার্জ 500 টাকা। মে 15, নগদ উত্তোলন 1,000 টাকা। এই হচ্ছে তোমাদের উদ্দীপকটি পড়ে শোনালাম। এখন প্রশ্নে আসি। দেখো ক নম্বরে কি বলেছে। ক, বাহাউদ্দিন সন্স এর মে মাসের বিক্রয় খাতে বাট্টার পরিমাণ নির্ণয় করো। এটা হচ্ছে ক। খ নম্বরে বলছে উপযুক্ত লেনদেনের ভিত্তিতে বিক্রয় জাবেদা প্রস্তুত করো। গ নম্বরে বলেছে বিক্রয় জাবেদা সংশ্লিষ্ট লেনদেন ব্যতীত অবশিষ্ট লেনদেনের সাধারণ জাবেদা দাখিলা দাও। তাহলে চলো শুরু করা যাক। আমি সমাধান করে দিব, আশা করি তোমরা বুঝতে পারবে। আমি আবারও বলছি, বিষয় হিসাব বিজ্ঞান, শ্রেণী নবম দশম, অধ্যায় 6 এর সৃজনশীল 2 এর সমাধান। দেখো ক নম্বরে বলেছিল বাহাউদ্দিন অ্যান্ড সন্সের মে মাসের বিক্রয় খাতের বাট্টার পরিমাণ নির্ণয়। তাহলে বিক্রয় খাত, তাই তো? তাহলে বিক্রয় খাত, বিক্রয় কোন কোন তারিখে আছে দেখো। বিক্রয় আছে আমাদের মে 3 তারিখ আর হচ্ছে 10 তারিখ। দেখো আর কোথাও কিন্তু বিক্রয় নেই, তাহলে আমরা শুধু ক নম্বরে এই মে 3 আর 10 এই দুটাই নিব, আর কোনোটা আসবে না, কারণ আর কোনোটা বিক্রয়ের সাথে সম্পর্কিত নয়। তাহলে মে 3 তারিখে কি বলছে দেখো, রমিজ ব্রাদার্সের নিকট 5% বাট্টায় 10,000 টাকার পণ্য বিক্রয়, চালান নং 173, চালানে পরিবহন খরচ ধরা হয়েছে 1,000 টাকা। তাহলে ঘর কাটবো আমরা। বিক্রয় বাট্টার পরিমাণ নির্ণয়, তারিখ, বিবরণ, বিস্তারিত টাকা, পরিমাণ টাকা। তাহলে 2017 মে 3 প্রশ্নটি আমরা এখানে তুলে দিব। দেখো রমিজ ব্রাদার্সের নিকট 5% বাট্টায় 10,000 টাকার পণ্য বিক্রয়। তাহলে বাট্টা নির্ণয় করতে হলে 10,000 টাকার 5%, তাহলে 10,000 গুণ 5। তাহলে আমি তোমাদেরকে গত ক্লাসে বলেছিলাম যে 10%, 5%, 20% এগুলোতে তোমরা ক্যালকুলেটর ব্যবহার করবে না। দেখো 10%, 5% কত সহজে নির্ণয় করা যায় ক্যালকুলেটর ছাড়া। সেটা হচ্ছে 10,000 গুণ 5%। তাহলে 10,000-এর 5%-এ 500 টাকা। তাহলে সেক্ষেত্রে কিভাবে হলো দেখো, 10,000-এর 5% নির্ণয় করতে হলে আগে তোমাকে 10% নির্ণয় করবা তুমি। তাহলে 10% নির্ণয় করতে হয় কিভাবে, একটা সংখ্যা, শেষের একটা সংখ্যা বাদ দিলে 10%-এ 1,000 টাকা। তাহলে দেখো 10%-এ যদি 1,000 টাকা হয়, তাহলে নিঃসন্দেহে 5%-এ তার অর্ধেক, কারণ 10 হচ্ছে 5-এর অর্ধেক। তাহলে 1,000-এর অর্ধেক 500 টাকা। এইভাবে 5% 10,000 টাকার 500 টাকা। 10 তারিখে কি বলছে মে মাসের, দেখো 5% বাটায় শাহাদাত অ্যান্ড কোং এর নিকট 9,000 টাকার পণ্য বিক্রয়। তাহলে 9,000 টাকার গুণ
৯,০০০ টাকা গুণ 5%, তাহলে ৯,০০০ টাকার 10% করলে 900, 900 টাকার অর্ধেক করলে 450, তাহলে 5%-এ 450। তাহলে মোট দাঁড়ালো কত? 3 তারিখে, মেয়ের 3 তারিখে 500 টাকা, মেয়ের 10 তারিখে 450 টাকা। এই হচ্ছে বাট্টার পরিমাণ। তাহলে মোট হচ্ছে 950 টাকা। এই গেল তোমাদের ক নম্বরের বিক্রয় বাট্টার পরিমাণ নির্ণয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো এবার খ নম্বরে দেখি। খ নম্বরে বলা হয়েছে উপযুক্ত লেনদেনের ভিত্তিতে বিক্রয় জাবেদা প্রস্তুত করো। তাহলে গত ক্লাসে আমরা করেছিলাম ক্রয় জাবেদা, আজকে আমরা করব বিক্রয় জাবেদা। ক্রয় জাবেদায় কলাম থাকে 6টি, বিক্রয় জাবেদায় কলাম থাকে 5টি। কেননা ক্রয় জাবেদায় একটা বাড়তি কলাম রয়েছে, সেটা হচ্ছে শর্ত। তো ক্রয় জাবেদায় আমরা যখন ক্রয় করি তখন ক্রয় জাবেদা করা হয়, আর বিক্রয় জাবেদা হচ্ছে বিক্রয় করার সময় বিক্রয় জাবেদা করা হয়। তাহলে ক্রয়ের সময় শর্ত আমাদেরকে দেওয়া হয়, বিক্রেতা দেয়। আর বিক্রয় জাবেদায় কিন্তু আমরা বিক্রেতা শর্ত দেয় ক্রেতাকে, সেক্ষেত্রে বিক্রেতার কোনো শর্তের ঘর থাকবে না। আর আমি তোমাদেরকে আবারও বলে রাখি, ক্রয় জাবেদা বিক্রয় জাবেদা শুধু আমরা বাকিতে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে জাবেদাগুলো করে থাকি। নগদ ক্রয় বিক্রয়ের জাবেদা এটা সাধারণ জাবেদায় যাবে, এটা ক্রয় জাবেদা বিক্রয় জাবেদায় আসবে না। তাহলে আরেকটা কথা, সেটা হচ্ছে ক্রয়ের সাথে যেমন সম্পর্ক পাওনাদারের, বিক্রয়ের সাথে সম্পর্ক কিন্তু তোমার দেনাদারের। এটা তোমাদের মনে রাখতে হবে। ক্রয়ের সাথে সম্পর্ক পাওনাদারের, বিক্রয়ের সাথে সম্পর্ক দেনাদারের। এই বিষয়টা কিন্তু তোমাদের ক্লিয়ার হতে হবে। তাহলে দেখো, বাহাউদ্দিন অ্যান্ড সন্সের বিক্রয় জাবেদা, তাহলে তারিখ হবে কলামের মধ্যে দেখো তারিখ ডেবিট হিসাব খাত। আমরা ক্রয় জাবেদায় করেছিলাম এখানে ক্রেডিট হিসাব খাত, কিন্তু বিক্রয় জাবেদায় করতে হবে ডেবিট হিসাব খাত। চালান নং, সূত্র। আর বিক্রয়ের সাথে যেহেতু দেনাদারের সম্পর্ক, বিক্রয় করলে বাকিতে বিক্রয় করলে দেনাদারের পরিমাণ বৃদ্ধি পায়। দেনাদার হচ্ছে একটা চলতি সম্পদ, তাহলে হিসাব বিজ্ঞানের সূত্র অনুযায়ী সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট হয়। তাহলে দেখো দেনাদার হিসাব ডেবিট, আর বিক্রয় হচ্ছে একটা আয়, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। তাহলে একদিকে দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আর আমরা কিন্তু এখানে যেহেতু বিক্রয় জাবেদা করতেছি, তাহলে 3 আর 10, মে মাসের 3 তারিখ আর 10 তারিখ, এই দুইটা তারিখেই কিন্তু বিক্রয় আছে, আর কোথাও কিন্তু বিক্রয় নাই। তাহলে সেক্ষেত্রে খ নম্বরে কিন্তু এই দুইটা তারিখের ক্ষেত্রেই আমাদের বিক্রয় জাবেদা করতে হবে। আশা করি তোমরা দেখতে পাচ্ছ। তাহলে তারিখ ডেবিট হিসাব খাত, চালানো সূত্র, দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে মে 2017 মে 3 তারিখে বলা হয়েছিল রমিজ ব্রাদার্সের নিকট 5% বাটায় 10,000 টাকার পণ্য বিক্রয়। তাহলে এই রমিজ ব্রাদার্স এরা কিন্তু তোমার দেনাদার, এই জন্য ডেবিট হিসাব খাতে দেনাদার হিসাব, আর দেনাদারের পরিবর্তে আর কি রমিজ ব্রাদার্স, এরা হচ্ছে ইনি একজন দেনাদার। চালান নং দেওয়া আছে 173। তাহলে দেওয়া ছিল হচ্ছে তোমার 10,000 টাকার পণ্য বিক্রয়। তাহলে তোমার 10,000 টাকার পণ্য বিক্রয় করলে দেখো মোট বিক্রয় 10,000 টাকা। আমি তোমাদেরকে গত ক্লাসে বলেছিলাম যে কারবারি বাট্টা বিয়োগ করে দেখাতে হবে, পরিবহন খরচ অথবা প্যাকিং খরচ যদি থাকে তাহলে সেটা যোগ করে দেখাতে হবে। তাহলে বিক্রয় আছে 10,000 টাকা, এটা হচ্ছে গণনা কার্যে। দেখো গণনা কার্যে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এই যে এখানে যে তোমার 10,500 টাকা কিভাবে আসলো সেটা দেখো ক্যালকুলেশনটা। মোট বিক্রয় 10,000 টাকা, কারবারি বাট্টা 5% হয়েছে, ক নম্বরে আমরা বের করেছিলাম 500 টাকা। তাহলে কারবারি বাট্টা হচ্ছে বিয়োগ করে দেখাতে হবে। তাহলে 10,000 টাকা থেকে 500 টাকা বিয়োগ করা হলে 9,500 টাকা থাকে। আর এখানে দেওয়া আছে পরিবহন খরচ আবার 1,000 টাকা, তাহলে পরিবহন খরচ আবার যোগ করতে হবে। তাহলে 9,500 টাকার সাথে 1,000 টাকা যোগ করলে 10,500 টাকা। এই হচ্ছে রমিজ ব্রাদার হিসাব লিখে 10,500 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর মে মাসের 10 তারিখে প্রশ্ন দেওয়া আছে 5% বাট্টায় শাহাদাত অ্যান্ড কোংয়ের নিকট 9,000 টাকার পণ্য বিক্রয়। তাহলে 9,000 টাকার পণ্য বিক্রয় দেখো ক্যালকুলেশনটা আগে দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। তাহলে মোট বিক্রয় হচ্ছে 9,000 টাকা। এখানে আবার কারবারি বাট্টা দেওয়া আছে 5%। কারবারি বাট্টা কিন্তু আমরা ওই যে ক নম্বরে বের করেছিলাম 5%-এ 450 টাকা। তাহলে কারবারি বাট্টা হচ্ছে বিয়োগ করে দেখাতে হয়।
তাহলে ৯,০০০ টাকা থেকে 450 টাকা বিয়োগ করা হলে 8,550 টাকা। আর এখানে প্যাকিং খরচ আবার দেওয়া আছে 500 টাকা। তাহলে ওই 8,550-এর সাথে প্যাকিং খরচ 500 টাকা যোগ করলে 9,050 টাকা। তাহলে মে 10 তারিখে দেখো শাহাদাত অ্যান্ড কোং হিসাব, ইনিও কিন্তু একজন দেনাদার। চালান নং 174, 9,050 টাকা, দুইটা মিলে যোগ করলে হবে 19,550 টাকা। এই হচ্ছে তোমাদের বিক্রয় জাবেদা নির্ণয় করা হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্টে অবশ্যই আমাকে জানাবে, আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। চলো আমরা গ নাম্বারে যাই। গ নাম্বার প্রশ্নটি আমি তোমাদেরকে আবার একটু পড়ে শোনাচ্ছি। বন্ধুরা, শিক্ষার্থী বন্ধুরা, দেখো তোমরা কিন্তু বারবার হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে প্রশ্নটি ভালো করে পড়বে এবং বুঝতে চেষ্টা করবে। প্রশ্ন না বুঝে তোমরা কিন্তু আনসার করতে যাবে না, তাহলে ভুল হতে পারে। এজন্য প্রশ্নটি বারবার পড়বে। এখানে গ নম্বরে বলা হয়েছে বিক্রয় জাবেদা সংশ্লিষ্ট লেনদেন ব্যতীত অবশিষ্ট লেনদেনের সাধারণ জাবেদা দাখিলা দেখাও। কারণ বিক্রয় জাবেদা কোনগুলো? ওই যে 3 তারিখ আর 10 তারিখ, এই দুইটা তারিখ বাদে 3 তারিখ আর 10 তারিখ, বাকি যে তারিখগুলো আছে ওই তারিখগুলো সাধারণ জাবেদা করতে বলছে আমাদের। তাহলে চলো আমরা সাধারণ জাবেদায় চলে যাই। আশা করি তোমরা দেখতে পাচ্ছ সাধারণ জাবেদা। সাধারণ জাবেদার সব তো তোমরা জানোই। বাহাউদ্দিন অ্যান্ড সন্সের সাধারণ জাবেদা, জাবেদা লিখে ব্র্যাকেট সাধারণ দিয়ে দিতে পারো। এখানেও তোমার কলাম হচ্ছে তারিখ, বিবরণ। এই বিবরণের ঘরে তোমার হিসাবের শিরোনাম ও ব্যাখ্যাও লেখা যেতে পারে। এটা তোমরা যেটা লিখবে সেটাই হবে, সমস্যা নেই। খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তাহলে 2017 সালের মে 2 তারিখে বলা হয়েছে ব্যবসায়ের জন্য ব্যাংক হতে উত্তোলন 15,000 টাকা। তাহলে ব্যাংক থেকে যদি আমরা টাকা উত্তোলন করি, একদিকে আমাদের নগদ টাকা বাড়বে আর একদিকে আমাদের ব্যাংকের টাকা কমে যাবে। তাহলে একটা সম্পদ বাড়তেছে আর একটা সম্পদ কমতেছে। তা সম্পদ বৃদ্ধি পেলে তো তোমার ডেবিট, এই জন্য নগদান হিসাব ডেবিট 15,000 টাকা, আর ব্যাংক থেকে কমে যাচ্ছে এই জন্য ব্যাংক হিসাব ক্রেডিট 15,000 টাকা। ব্যাখ্যা হচ্ছে ব্যবসায়ের প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন। এটা প্রশ্ন দেখে ব্যাখ্যাটা লিখে দিবা তোমরা। আশা করি বুঝতে পেরেছো। মে 5 তারিখ ভাড়া অগ্রিম পরিশোধ 3,000 টাকা। তাহলে ভাড়া হচ্ছে একটা খরচ, খরচ বৃদ্ধি পেলে কিন্তু তোমার ডেবিট, আর সম্পদ কমে গেলে ক্রেডিট। তো এখানে খরচের অগ্রিম এটাও কিন্তু ডেবিট যাবে তাই। তাহলে সেক্ষেত্রে অগ্রিম ভাড়া হিসাব ডেবিট 3,000 টাকা, আর অগ্রিম ভাড়া প্রদান করলে আমাদের কাছ থেকে কি চলে যায়? নগদ টাকা। নগদ টাকা সম্পদ চলে যাচ্ছে, এজন্য নগদান হিসাব ক্রেডিট 3,000 টাকা। ব্যাখ্যায় তোমরা লিখে দিতে পারো ভাড়া অগ্রিম প্রদান করা হলো। 8 তারিখে বলা হয়েছে পণ্য ক্রয় বাবদ চেক প্রদান 7,000 টাকা। পণ্য ক্রয় বাবদ চেক প্রদান 7,000 টাকা। তাহলে ক্রয়ও কিন্তু তোমার একটা খরচ, খরচ বৃদ্ধি পেলে কি হয়? ডেবিট হয়। তাহলে ক্রয় হিসাব ডেবিট 7,000 টাকা। আর যেহেতু আমরা চেকের মাধ্যমে টাকা পরিশোধ করা হয়েছে, আর চেক হলে সেটা ব্যাংক হিসাব লিখতে হয়। কারণ কয়েকটা যেমন চেক, পণ্য, মাল, এগুলো বিষয়ে কোনো হিসাব এন্ট্রি করা হবে না। চেক থাকলে আমরা ব্যাংক লিখব, পণ্য থাকলে আমরা ক্রয় লিখব। এই জন্য এখানে চেকে পরিশোধ করা হয়েছে, এই জন্য ব্যাংক হিসাব ক্রেডিট 7,000 টাকা। তারপরে আসো 15 তারিখে। 15 তারিখে বলা হয়েছে নগদ উত্তোলন। তাহলে নগদ উত্তোলন কত টাকা? 1,000 টাকা। নগদ উত্তোলন করলে উত্তোলন হচ্ছে তোমার উত্তোলন করলে মালিকানা সত্ত্ব কমে যায়। মালিকানা সত্ত্ব একটা দায়ের মধ্যে পড়ে, তা দায় কমে গেল, এখানে কিন্তু ডেবিট। সেক্ষেত্রে উত্তোলন হিসাব ডেবিট, আর তোমার উত্তোলন করলে আরেকদিকে নগদ টাকা মানে সম্পদ চলে যায়, সেক্ষেত্রে নগদান হিসাব ক্রেডিট 1,000 টাকা, উত্তোলন হিসাব ডেবিট 1,000 টাকা। ব্যাখ্যা লিখতে পারো মালিক নগদ টাকা উত্তোলন করেছে। এই হচ্ছে তোমাদের সৃজনশীল 2 এর সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরেও যদি কোনো বুঝতে সমস্যা হয় আমার সাথে
তোমার কমেন্ট করে বলবা, আমি অবশ্যই সমাধান করে দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ক্লাসে আমরা সৃজনশীল 3-এর সমাধান নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। এই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ, আরেকটা কথা, তোমরা যে এই যে করোনা ভাইরাসের জন্য বাসায় বসে আছো, পড়াশোনা ওইভাবে করতে পারতেছো না, তা আমার রিকোয়েস্ট থাকবে তোমাদের জন্য যে অল্প অল্প করে হলেও, প্রতিদিন অল্প অল্প করে হলেও আমাদের এই ভিডিওগুলো তোমরা দেখবা এবং সাথে সাথে ওই পড়াটাও করে রাখবা। তা তোমাদের আমি একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে তোমার অধ্যায় 6-এর সৃজনশীল 1-2-এর সমাধান যেহেতু আমি দিয়ে দিয়েছি, তোমরা নিজেরা সৃজনশীল 1-2 হোমওয়ার্ক করে রাখবা। এই প্রত্যয় নিয়ে আমি আমার ক্লাস শেষ করছি। দেখা হবে আগামী ক্লাসে। এই পর্যন্ত তোমরা ভালো থাকবে। আসসালামু আলাইকুম।